ফিয়ার উইথ নায়ার। আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। আসসালামু আলাইকুম। ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের থার্সডে নাইট বৃহস্পতিবার রাতের 15 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই এই মুহূর্তে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, প্রায় 2 সপ্তাহ পরে আজকে আপনারা আমাদের এই চ্যানেলে থার্সডে নাইট বৃহস্পতিবার রাতের 15 নম্বর এপিসোড শুনতে যাচ্ছেন। গত 2 সপ্তাহ আগে আমি বেশ অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমাদের যে নিয়মিত এপিসোড বৃহস্পতিবারের রাত থার্সডে নাইট সেটা করতে পারিনি। এবং গত সপ্তাহে আপনারা জানেন আমাদের দেশের সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু আমাদের দেশে মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড লাইন মানে ওয়াইফাই লাইন সব কিছুই কিন্তু বন্ধ ছিল। আর যে কারণে আমরা না, দেশের প্রত্যেকটা মানুষই ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তাদের যে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া সেটা তারা করতে পারে নাই। লিসেনার্স, আপনারা সকলে জানেন আমি নিজেও একজন ছাত্র হয়ে আমি কখনোই এটা চাই না যে আমাদের দেশের ছাত্রদের উপরে গুলি চালানো হোক। ছাত্ররা তাদের যে যৌক্তিক আন্দোলন, যৌক্তিক যে দাবিগুলো, এই দাবিগুলো যদি আগেই মেনে নেওয়া হতো তাহলে আমি আশা করতাম যে বা এমন হতো যে তাহলে এত যে নিরীহ যে ছাত্র যারা মারা গেছে তাদের মায়ের বুক কিন্তু আর খালি হতো না। আপনারা লিসেনার্স এটাও জানেন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী যে আছে সেখান থেকেও বেশ কিছু সদস্য তাদের প্রাণ দিয়েছেন। আসলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে যারা জীবন দিল, এই জীবন, এই প্রাণ, এইগুলো কি আর কখনো ফিরে পাওয়া যাবে? কখনোই যাবে না। শুধু দোয়া করতে পারি যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, এটা ছাড়া আমরা আর কিছু করতে পারবো না। তো আর বেশি কথা বলবো না লিসেনার্স, আমরা মূল ঘটনায় চলে যাব। লিসেনার্স, আপনারা হয়তো বা জানেন আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা হলো আমার গ্রামের একটা ভিডিও। আমি গত 15 দিনের ভিতরে 2 বার বাড়ি গিয়েছিলাম এবং বাড়িতে যাওয়ার পর আমাদের গ্রামের যে ভৌতিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর বেশ কিছু ভিডিও আমি ধারণ করেছি এবং সেই সাথে যে ঘটনাগুলো আমি চেষ্টা করেছি সেই ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানার জন্য। আর আজকে বৃহস্পতিবারের রাত 15 নম্বর এপিসোডে আমি যে ঘটনাগুলো শেয়ার করব, এই প্রত্যেকটা ঘটনাই হলো আমার নিজ গ্রামে ঘটে যাওয়া ঘটনা। লিসেনার্স, আপনারা যারা আমাকে চিনেন না, আমার বাসা কোথায় বা আমি কোথায় থাকি, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমার গ্রামের বাসা হলো সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্ণগাতি গ্রামে। এটা মূলত লিসেনার্স সিরাজগঞ্জ জেলার সদর থানার শেষ এবং রায়গঞ্জ থানার শুরুর দিকে অবস্থিত। আর আজকের এই ঘটনাগুলো মূলত আমার নিজ গ্রামেরই। আর আজকের এই ঘটনাগুলো আসলে আমি যার থেকে শুনেছি তার নাম আমি প্রকাশ করব না, তবে যারা আমার গ্রাম থেকে এই ঘটনাগুলো শুনবেন অবশ্যই তারা তাকে চিনতে পারবেন, কারণ তিনি আমার গ্রামের খুবই পরিচিত একজন মানুষ। গ্রামের প্রত্যেকটা মানুষই তাকে চেনে। তো চলুন লিসেনার্স ঘটনা যাওয়া যাক। ঘটনা যাওয়ার আগে লিসেনার্স একটা কথা বলবো, সেটা হলো যারা
আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর যদি আপনার কোনো ভৌতিক ঘটনা জানা থাকে বা আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার এলাকায় প্রচলিত আছে, যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে। আমাদের ইমেল ঠিকানাটা হলো fearwithnair@gmail.com। আর আপনি জানাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক আইডিতে। আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এবং আমাদের ইমেলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন লিসেনার্স, ঘটনায় যাওয়া যাক। লিসেনার্স, যেহেতু আমি আগেই বলেছি যার সাথে এই ঘটনাগুলো ঘটেছে তার নাম আমি প্রকাশ করব না, তবে যারা আমার এলাকা থেকে এই ঘটনাগুলো শুনবেন তারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে ঘটনা বলার সুবিধার জন্য আমি সেই ভাইয়ের একটা ছদ্মনাম ব্যবহার করব, আর সেটা হলো রাকিব। তো মূল ঘটনায় যাওয়ার আগে এই রাকিব ভাইকে নিয়ে দুটি কথা না বললেই নয়। এই রাকিব ভাই উনি আমাদের গ্রামের, যদি সাহসী 5টা মানুষের তালিকা করা হয় তাহলে কিন্তু এই রাকিব ভাই প্রথম বা দ্বিতীয়তে থাকবেন। উনি আসলে খুবই সাহসী একজন মানুষ এবং ওনার শারীরিক যে গঠন, উচ্চতা, সব দিক দিয়েই উনি আমাদের গ্রামের পরিচিত একজন মুখ। সবাই ওনাকে এক নামে চেনে এবং ভূতে যে ভয় পাওয়া এটা আসলে সে পায় না, যদিও তার সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সে এইভাবে যে ভূতে যে ভয় পাওয়া বা অনেক রাত্রে যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয়, অনেকে আছে না লিসেনার্স, গ্রামে কিন্তু অনেক মানুষ থাকে যে অনেক রাতে একটা জায়গায় যদি কোনো যাওয়ার প্রয়োজন হয় তাহলে সে ভয় পাওয়ার কারণে সেখানে যেতে চায় না। তো তার এই যে রাকিব ভাই, তার ভিতরে আসলে এমন কোনো ভয় নাই। আর এই যে ঘটনাগুলো আমি এখন বলবো, এই ঘটনাগুলো তার মুখ থেকে শোনা। আমি ঘটনাগুলো মোটামুটি জানতাম অস্পষ্টভাবে, এবার বাড়িতে গিয়ে তার মুখ থেকে আরও বেশি ভালো করে আমি শুনেছি আপনাদের জন্য। তো প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল 2018 কি 2019 সালের দিকে। তো এই যে রাকিব ভাই, ওনার একটা অভ্যাস ছিল, আর সেটা হলো সন্ধ্যার পরে উনি আমাদের গ্রামের বিভিন্ন পাড়ায় যেতেন। তার যে পরিচিত বন্ধুবান্ধব বা যারা ছিল তাদের সাথে উনি দেখা করতেন। তো তেমনিভাবে লিসেনার্স, আমাদের গ্রামের একটা পাড়া আছে, গ্রামেরই একটা অংশ, আর সেটার নাম হলো লম্বা পাড়া। তো স্থানীয়ভাবে মানে আমরা নিজেরাই সেই পাড়াকে বলি দিগলা পাড়া, আঞ্চলিক ভাষায় সেটাকে বলা হয় দিগলা পাড়া। তো এই রাকিব ভাই একদিন ওনার কাজ শেষ করে সে লম্বা পাড়াতে যায়। লিসেনার্স, ওই পাড়াটার একটু বর্ণনা না দিলেই নয়। এই লম্বা পাড়াটা মূলত অবস্থিত হলো একটা খালের পাড়ে, আর এই খালটা অনেক লম্বা। একটা সময় নাকি এটা নদী ছিল। তো যাই হোক, এটা এখন নদী নাই, বা নদীর সাথে আমাদের গ্রামে যে নদী আছে এই নদীর সাথেও এই খালের কোনো যোগাযোগ নেই। এটা অনেক লম্বা একটা খাল এবং এখানে আসলে খুব একটা মাছ চাষ করা হয় না, এবং পাট ধোয়া বা গরু ছাগলকে গোসল করানোর কাজেই মূলত এই খালটা এখন ব্যবহার করা হয়। আর এই খালের ওপরে রয়েছে একটা পুরাতন ব্রিজ। এই ব্রিজের এক পাশে অনেকগুলো বাঁশঝাড়, এবং এই বাঁশঝাড়ে কোনো একদিকে আছে একটা শিমুল গাছ, যেটাকে বলা হয় তুলা গাছ। লিসেনার, শিমুল গাছ থেকে কিন্তু এই তুলা যে সেটা পাওয়া যায়, এই কারণে আমাদের এলাকায় এই শিমুল গাছকে তুলা গাছে বলা হয়। তো যাই হোক, এখন মানে 2023 সাল থেকে ওই জায়গাটায় কিন্তু বেশ কিছু দোকানপাট বসেছে, এবং ওই যে রাস্তাটা ওইটা একটা পাকা রাস্তা করা হয়েছে। এখন যদি আপনি সেখানে যান, এখন মনে হয় যে মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ। তবে 2018 কি 19 সালের দিকে কিন্তু এই পরিবেশটা এমন ছিল না। তো আমি অনেক আগেই জানতাম যে এখানে বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটে। তো রাকিব ভাইয়ের সাথে যে প্রথম যে ঘটনাটা ঘটে, এটা মূলত ওই জায়গায় ঘটে যাওয়া একটা ঘটনা। তো যাই হোক,
রাকিব ভাই প্রতিদিনের মতো ওনার কাজ শেষ করে এই যে লম্বা পাড়া, সেখানে তার যে বন্ধু বান্ধব ছিল সেখানে সে ঘুরতে যায়, তাদের সাথে দেখা করতে যায়। তো এক পর্যায়ে তারা বন্ধুরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নেয় যে তারা আজকে পিকনিক করবে। তো যে কথা সেই কাজ, তারা তাদের মতো সব কিছু অ্যারেঞ্জ করার পরে তারা পিকনিক করে। আপনারা যারা লিসেনার্স গ্রামে থাকেন তারা দেখবেন যে অনেক সময় বন্ধুবান্ধব মিলে কিন্তু একসাথে হওয়ার পরে পিকনিক বা এই যে খিচুড়ি খাওয়া এরকম টাইপের হয়ে থাকে। তো ঠিক এমনই একটা পরিকল্পনা রাকিব ভাই এবং তার বন্ধুরা যারা ছিল তারা সবাই করে। তো পিকনিক শেষ করতে করতে রাত প্রায় 1টার মতো বাজে। আর তখন ছিল লিসেনার্স জ্যোৎস্নার রাত, মানে জ্যোৎস্না অনেক সুন্দর করে চারপাশে আলো দিচ্ছিল। তো রাকিব ভাই উনি তো আসলে ওইভাবে ভয় পায় না কোনো কিছু, ভূতের যে ভয় বা ভূতে তাকে ভয় দেখাবে এই বিষয়গুলো আসলে তার মনের ভিতরে তেমন ছিল না। আর ওই যে যেখানে ঘটনাটা ঘটে এটা কিন্তু তার খুব পরিচিত একটা জায়গা। উনি মাঝে মাঝে রাত্রে সেখান দিয়ে যাওয়া আসা করতো, তার সাথে তখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটে নাই। তো রাত প্রায় 1টার দিকে এই যে রাকিব ভাই সে তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে একা একাই ওই ব্রিজ পার হয়ে তার বাসার দিকে যাওয়া শুরু করে। তো রাকিব ভাই যখনই লিসেনার্স এই যে বাঁশ ঝাড়গুলো যে ছিল এবং বাঁশ ঝাড়ের সাথে যে একটা শিমুল গাছ ছিল সেখানে আসে, সেখানে আসার পর পরে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। তো লিসেনার্স পাশেই ছিল ধান ক্ষেত, দুই পাশে না লিসেনার্স, এক পাশে ছিল ধান ক্ষেত এবং এক পাশে ছিল এই যে বাঁশঝাড় এবং শিমুল গাছ, এবং এই বাঁশঝাড়ের পরেই ছিল হচ্ছে সে যে খাল, এই খালটা। রাকিব ভাই করে কি ধান ক্ষেতের ভিতরে না গিয়ে এই যে বাঁশঝাড় ছিল সেখানে যায় এবং সেখানে গিয়ে সে প্রকৃতির ডাকে সে সাড়া দেয়, মানে জল বিয়োগ করে। তো জল বিয়োগ করার সময় কোনো ধরনের সমস্যা হয় না। রাকিব ভাই যখন জল বিয়োগ করার পর সে উঠে দাঁড়ায় তখন সে খেয়াল করে তার চারপাশে মনে হচ্ছে হঠাৎ করেই গরম একটা বাতাস বয়ে যাচ্ছে এবং মনে হলো যে ওই যে বাঁশগুলো যে ছিল এই বাঁশগুলো মনে হচ্ছে এলো পাথারি ভাবে এদিক সেদিক যাচ্ছে আর আসতেছে। মানে লিসেনার্স হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পুরো বাঁশঝাড়ের সব বাঁশগুলো মনে হচ্ছে ঝড়ে যেমন নাড়াচাড়া করে, ওঠানামা করে, মাটিতে নামে আবার ওঠে, ঠিক তেমনভাবেই এই বাঁশগুলো নাড়াচাড়া করতেছে কোনো কারণ ছাড়াই। পরিবেশ কিন্তু একদম ঠিক ছিল, এমন না যে কোনো ঝড় বা বৃষ্টি, এমন কোনো পরিবেশ ছিল না। রাকিব ভাই এটাকে একদমই স্বাভাবিকভাবে নেয় এবং সে কোনো ধরনের ভয় পায় না। রাকিব ভাই যখনই 2 পা সামনে দেয় ঠিক তখনই সে অনুভব করে শক্ত লোমশ একটা হাত দিয়ে মনে হলো তার গালে কেউ যেন একটা খুব জোরে একটা থাপ্পড় দেয়। তো রাকিব ভাই এত জোরে থাপ্পড় উনি আসলে কখনো কারো থেকে পায় নাই। আর লিসেনার্স আমরা কিন্তু আগে বলেছি উনি কিন্তু খুব শক্তিশালী একজন মানুষ ছিল এবং ভূতে যে ভয় পাওয়া এই বিষয়টা সে কখনোই পেত না। রাকিব ভাইয়ের হয় কি লিসেনার্স এই যে অনেক জোরে থাপ্পড়টা যে সে খাওয়ার পর সে কিন্তু ঘুরে ওই যে পাশে যে ধান ক্ষেত ছিল সে ধান ক্ষেতের ভিতরে পড়ে যায়। তো থাপ্পড়টা খাওয়ার পরে লিসেনার্স ভয় পাওয়ার থেকে তার ভিতরে অনেক রাগ হয়, সে উঠে দাঁড়ায় তখনই, যদিও সে অনেক বেশি ব্যথা পেয়েছিল। তো সে উঠে দাঁড়ায় এবং এক পর্যায়ে সে গালিগালাজ শুরু করে, হ্যাঁ কে আমাকে থাপ্পড় দিস, কত বড় সাহস, কে রে, আমার সামনে আয়, আমাকে থাপ্পড় দিলি কেন, পারলে আমার সামনে আয়,
তোরে দেখে নিব, মানে এমনভাবে সে বলে। লিসেনার্স, রাকিব ভাই যখন এমনভাবে বলতেছিল ঠিক তখনই সে অনুভব করে তার আর এক গালে আরও জোরে একটা থাপ্পড় কেউ দিল, এবং থাপ্পড়টা যখন তাকে দেয় মনে হলো সে যদি একটা রুমের ভিতরে লিসেনার্স অনেক গরম কিছু থাকে তাহলে যেমন পরিবেশ হয় বা যেমন হাওয়া অনুভব করা যায়, ঠিক তেমন একটা হাওয়া তার চারদিকে ঘুরে গেল। রাকিব ভাই যখন দ্বিতীয়বার এই থাপ্পড়টা খায় তখন একটু সে ভয় পায়। তো এই যে দ্বিতীয়বার যে লিসেনার্স থাপ্পড়টা রাকিব ভাই খেয়েছিল, এটার পরে কিন্তু সে আবার ঘুরে উঠে দাঁড়ায় এবং সে তখন আর কোনো কিছু বলে না, কারণ লিসেনার্স তখন তার মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে এত রাত্রে এখানে কেউ যদি আমাকে থাপ্পড় দিত তাহলে তো কাউকে দেখার কথা, কিন্তু সে আসলে কাউকে দেখতে পায় না। তো তার মনের ভিতরে একটু খটকা লাগে যে হয়তো এটা প্যারানর্মাল না ভৌতিক কোনো কিছু। তো এরপর সে উঠে দাঁড়ায় এবং কোনো কিছু বলে না। সে একটা নিজের ভিতরে এমন ভাব নেয় যে না, সে কোনো ভয় পায় নাই। এই ভেবে সে একটু হাঁটতে থাকে। সে যখন হাঁটতে থাকে তখন সে বিড়বিড় করে আস্তে আস্তে বলতে থাকে নিজেকে নিজে যে আমি ভয় পাই না, আমাকে এসব আমার সাথে করে লাভ নয়, আমি ভয় পাবো না, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। এইভাবে সে নিজেই নিজেকে বলতে থাকে। তো রাকিব ভাই ঠিক তখন আবার অনুভব করে ওই যে লোমশ একটা হাত, সেই হাত দিয়ে এবার তার পিঠের ভিতরে কেউ একজন দুই হাত দিয়ে আরো জোরে একটা থাপ্পড় দিল। লিসেনার্স, রাকিব ভাই কিন্তু তখন অনেক বেশি ভয় পায় এবং সে এত বেশি ভয় পাওয়ার পরেও সে কিন্তু দৌড় দেয় না। লিসেনার্স, রাকিব ভাইকে সেই লোমশ হাত যখন তৃতীয়বারের মতো থাপ্পড় দেয় তার পিঠে, তখন রাকিব ভাই সেইখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে এবং সে ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, আমাকে কে থাপ্পড় দিতেছে বা কেউ এখানে আছে কিনা, আমি তো কাউকে দেখতে পাইতেছি না। মানে সেইভাবে সে ভাবতে থাকে। কারণ হলো সে অনেক সাহসী মানুষ ছিল, সে আসলে চেষ্টা করতেছিল যে কে তাকে এইভাবে থাপ্পড় মারতেছে। সে হয়তোবা ভাবতেছিল যে তার গ্রামে যে তার শত্রু বা তার কোনো বন্ধু আসলে তার সাথে মজা করতেছে না, এমন কোনো কিছু সে ভাবতে থাকে। ঠিক তখনই সে শুনতে পায় কোনো একটা পুরুষ কণ্ঠে, কর্কশ গলায় এবং অনেক রাগী কণ্ঠে কেউ একজন বলতেছে যে তুই আমার এই জায়গা নাপাক করলি কেন? আমি এখানে অনেক বছর ধরে থাকি আর তুই এখানে এসে নাপাক করলি, তোর আছে খবর আছে, তুই নাপাক করে গেছিস আমার এই জায়গায় এবং আমি তোকে ভয় দেখানোর পরেও তুই এখান থেকে চলে যাস নাই, তোর আছে খবর আছে। লিসেনার্স, রাকিব ভাই যখন এই কর্কশ কণ্ঠে এই কথাগুলো শুনতেছিল তখন ওই যে বাঁশঝাড় ছিল, এই বাঁশগুলো মনে হচ্ছে তুমুল ঝড়ে যেমন ওঠানামা করে, মানে একদম লন্ড ভন্ড হওয়ার মতো অবস্থা ছিল তখন সেই বাঁশঝাড়ের বাঁশগুলো। তো রাকিব ভাই তো এটা শোনার পরে তখন সে ভয়টা যে পাওয়া, সেই ভয়টা তখন সে পায়, মানে ভূতের যে একটা ভয় পাওয়া লিসেনার্স, এই ভয়টা এই কথাগুলো শোনার পরেই সে ভয় পায়। এবং সে যে পিছনে তাকানো, এটা তাকানোর সাহস তখন আর সে করে না। সে করে কি তখন এটা মানে এই কথাগুলো শোনার পরে সে আস্তে আস্তে হাঁটতে থাকে এবং একটু সামনে যাওয়ার পরে সে এক দৌড়ে সে তার বাড়িতে চলে আসে। আর লিসেনার্স, সেই জায়গা থেকে এই যে রাকিব ভাইয়ের যে বাসা, এটা একদম সোজা একটা রাস্তা ছিল। এক দৌড়ে সে বাসায় আসার পর তার বাসার সামনে সে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তো রাত তো আসলে তখন অনেক ছিল, তার সকলেই তার বাসার সকলেই আসলে ঘুমিয়েছিল। তো এই কারণে
তখন আসলে কেউ হয়তোবা তার যে চিৎকার সেটা আসলে শুনতে পায় নাই। হঠাৎ করে রাকিব ভাই তখন মানে সে আসলে তো অজ্ঞান হয়েছিল, তার যে বাড়ির যে উঠোন ছিল সেখানে সে অজ্ঞান হয়েছিল। হঠাৎ করে সে জেগে ওঠে এবং সে তার মোবাইলে দেখতে পায় যে রাত এখন 3টা বাজে। এরপর ঠিক তখনই সে আর কোনো কিছু না ভেবে তার রুমে চলে আসে। তো রুমে চলে আসার পর সে আর কাউকে কোনো কিছু বলে না, সে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালবেলা এই রাকিব ভাইয়ের শরীরে অনেক জ্বর থাকে, আর তার যে লিসেনার্স পিঠ এবং 2 গাল, এই 2 গালে মনে হচ্ছিল যে অনেক বেশি ব্যথা, অন্য কোনো শরীরের অন্য কোনো জায়গায় না, 2 গাল এবং পিঠে সে অনেক বেশি ব্যথা অনুভব করতেছিল। তো পরবর্তীতে সে আসলে বুঝতে পারে যে তার সাথে এমন ঘটনা হওয়ার কারণেই তার যে ব্যথা পিঠে এবং 2 গালে, এটা সে বুঝতে পারে। তো এরপরে তার সাথে যে অন্য কোনো ধরনের যে সমস্যা, ভৌতিক বা তার স্বপ্নে বা বাস্তবে কোনো ধরনের সমস্যা, এই ঘটনাটা নিয়ে তার সাথে আর কোনো ঘটনা ঘটে না। যে পরবর্তীতে আসলে সে ব্যথার এবং জ্বরের ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে সে আসলে সুস্থ হয়ে যায়। লিসেনার, এটাই ছিল ঘটনা, রাকিব ভাইয়ের সাথে ঘটে যাওয়া প্রথম একটা ঘটনা। তো আমি যখন ওনার থেকে এই ঘটনাগুলো শুনি এবং বলি যে ভাই আমি এই ঘটনাগুলো আমার চ্যানেলে প্রচার করব, তো উনি একটা কথা বলে, সেটা হলো যে ভৌতিক ঘটনা আসলে খুব বেশি বড় হয় না, এটা আসলে কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের হতে পারে, কিন্তু যার সাথে এই ঘটনাগুলো ঘটে সেই আসলে বলতে পারে ওই সময়ের পরিবেশ বা ওই সময়ের সময় কেমন। আর তখনকার সময়ের 1 মিনিট 1 ঘন্টার থেকেও বেশি সময় মনে হবে। তার সাথে আমি লিসেনার্স পুরোপুরিভাবে একমত, যার সাথে আসলে ঘটনা ঘটে সেই আসলে বুঝতে পারে ওই সময়ের অবস্থা বা ওই সময়ের পরিবেশ কেমন। আমি আশা করি লিসেনার্স এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমার নিজ গ্রামের ঘটে যাওয়া একটা ঘটনা, আর যে জায়গায় আসলে ঘটনাটা ঘটে ওইটা আমার অনেক পরিচিত একটা জায়গা। আমি অনেকবার সেখানে গিয়েছি, এখনও আমি যখন বাড়ি যাই সেখানে আমি যাই। আমার অনেক বন্ধুদের বাড়ি ওই পাড়াতে, এমনকি আমার যে প্রিয় বেস্ট ফ্রেন্ড তার বাড়িও লিসেনার্স ওই লম্বা পাড়াতে, এখনও আমার সেখানে যাওয়া হয়। তো এখানে আমি আপনাদের একটাই কথা বলবো লিসেনার, সেটা হলো যে রাতের বেলা খুবই প্রয়োজন ছাড়া কোনো জায়গায় জল বিয়োগ করা বা থুতু ফেলা বা প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, এটা আসলে আমাদের উচিত না। কারণ আমরা তো সবাই জানি যে রাতের বেলা কিন্তু বিশেষ করে গভীর রাত্রে জিন বা এই যে অদৃশ্য যারা, তাদের জন্য কিন্তু রাত, এবং রাতেই কিন্তু তারা চলাফেরা করে। তো তাদের সেই চলাফেরা করার জায়গাগুলো যদি আমরা অপবিত্র করি, তো তারা যে আমাদের ক্ষতি করবে বা আমাদের উপরে নির্যাতন করবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে লিসেনার্স, রাতের বেলা খুবই প্রয়োজন ছাড়া কোনো জায়গায় হোক, আপনার সেটা পরিচিত বা অপরিচিত কোনো জায়গা, সেখানে কোনো ধরনের নোংরা বা থুতু ফেলা বা প্রকৃতির ডাকে সাড়া না দেওয়াই ভালো। এবং যদি একান্তই দিতে হয় তাহলে নির্দিষ্ট যে দোয়া আছে লিসেনার্স, সেই দোয়াগুলো পড়ার পরে এটা আপনারা চাইলে করতে পারেন, তবে না করাই ভালো। তো চলুন লিসেনার্স, আমরা রাকিব ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনায় চলে যায়। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স, আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 15 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, আপনারা যখন এই ঘটনাগুলো শুনবেন তখন আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দেবেন এবং আপনার যে মতামত আছে সেটা আমাদের ভিডিওতে কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে লিসেনার্স, সেখানে পোস্ট করেও জানাতে পারবেন। আর আমাদের ফেসবুকের গ্রুপের যে লিঙ্ক, এটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে,
আপনি সেখানে গিয়ে আমাদের গ্রুপের সদস্য হতে পারেন। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। লিসেনার্স, আমরা কিন্তু এই এপিসোডে আমার যে নিজের গ্রাম, এই গ্রামেই ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই প্রত্যেকটা ঘটনায় ঘটে যায় রাকিব ভাইয়ের সাথে। আর রাকিব ভাই কিন্তু একটা ছদ্মনাম, তার যে এক্স্যাক্ট নাম সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব না। তবে যারা আমার গ্রাম থেকে শুনবেন বা এখনও শুনতেছেন তারা অবশ্যই তাকে চিনবেন। তারা চাইলে তার পরিচয় বা তার নাম কমেন্ট করে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও জানাতে পারেন, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটাও ঘটে রাকিব ভাইয়ের সাথে। তো এটা আসলে তার খুব ছোটবেলার একটা ঘটনা। সে যখন অনেক ছোট ছিল তার একটা অভ্যাস ছিল, আর সেটা হলো, এটা মূলত লিসেনার শুধু তার না, যারা আসলে গ্রামের ছেলে মেয়ে তাদের প্রত্যেকেরই একটা অভ্যাস। আর সেটা হলো যে এই যে আম, কাঁঠাল, লিচু বা বড়ই যখন সময় হয় তখন গ্রামের ছেলে মেয়েরা ফজরের আজান দেওয়ার ঠিক পরে ঘুম থেকে উঠে আম কুড়াতে বা লিচু কুড়াতে বা এই যে বড়ই এইগুলো কুড়াতে যায় কিন্তু গ্রামের ছেলেমেয়েরা। তো এমনই একটা অভ্যাস ছিল এই রাকিব ভাইয়ের। তো ঘটনাটা ঘটে লিসেনার্স 2015 কি 16 সালের দিকে। সে তখন খুব একটা ছোট ছিল না, তার বয়স তখন 15-16 এমন হবে। তো তারও এই অভ্যাসটা ছিল, আমের দিনে আম কুড়ানো বা এই যে বড়ই কুড়ানো, এটা সে করত। এটা যে করার জন্য বড়ই পাওয়া বা বড়ই খাওয়া, এর থেকেও সে বেশি মজা পেত রাত করে এটা যখন সে কুড়াতো, এটাই ছিল তার মজা। তো যাই হোক, তার বাড়ির সামনে দিয়ে লিসেনার্স একটা রাস্তা আছে এবং এটা মূলত গ্রামের একটা মিঠো পথ। আর এর দুই পাশেই ধান ক্ষেত এবং এই যে রাস্তাটা, এই রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় ইউক্যালিপটাস গাছ। তো এই যে রাস্তা, এই রাস্তার শেষ মাথায় হচ্ছে বেশ কিছু বাড়ি এবং এখানে আমার একজন শিক্ষকের বাড়ি এবং তিনি আমার স্যার, আমি তার নামটা উল্লেখ করি, তিনি আমার শ্রদ্ধেয় নিজাম স্যার। তার বাড়ি এবং তার ভাইদের বাড়িও এই রাস্তার শেষ মাথায়। আমি লিসেনার্স ওই জায়গায় অনেক গিয়েছি। আমি একটা বছর স্যারের কাছে প্রাইভেট পড়েছি সেখানে। তখন যে ঘটনাটা এখন বলবো, এটা যে জায়গায় ঘটে সেখানেও আমরা গিয়েছি। এমনকি এখন আমি লিসেনার্স একটা বড়ই গাছকে নিয়ে ঘটনাটা বলবো। সেই বড়ই গাছের বড়ই সেটা আমি খেয়েছি এবং কুড়িয়ে খেয়েছি। এই ঘটনাটা মূলত সেখানেই ঘটে এই রাকিব ভাইয়ের সাথে। আর এই যে বড়ই গাছটা লিসেনার্স, এটা মূলত বাড়ির পেছনে যে অনেক সময় আমরা দেখি লিসেনার্স পচা ডোবা বা খাল টাইপের কোনো কিছু থাকে, এই একটা ডোবার পাশেই এই বড়ই গাছটা অবস্থিত। এখনও সেই বড়ই গাছটা আছে। তো যাই হোক, এই যে রাকিব ভাই, উনি এক সময় সে করে কি, ভাবে যে আগামীকাল সকালবেলা ভোরবেলা সে বড়ই কুড়াতে যাবে, এটা সে ভাবে। তো লিসেনার্স তখনও কিন্তু এই যে জ্যোৎস্না রাত ছিল, একদম খা জ্যোৎস্না। আর লিসেনার্স ধান ক্ষেতের ভিতরে যখন জ্যোৎস্না পড়ে তখন আসলে এটা ধরা সম্ভব না যে এখন দিন নাকি রাত। আপনারা যারা গ্রামে থাকেন তারা এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। যখন জ্যোৎস্না রাত হয় আর ধান ক্ষেতের ভিতরে যদি জ্যোৎস্নার আলো পড়ে তাহলে পুরো জায়গাটা এমন লাগে, এবং এটা আসলে নির্দিষ্ট করা যায় না এটা কি দিনের বেলা নাকি রাতের বেলা, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো যাই হোক, রাকিব ভাই
সে রাত্রে ঘুমিয়ে পড়ে এবং সে ভাবে এই ফজরের আজানের সময় সে বড়ই কুড়াতে যাবে সেই গাছে। তো রাত্রে হঠাৎ করেই সে ঘুম থেকে জাগনা পায় এবং সে যখন তার জানালা দিয়ে বাইরে তাকায় সে দেখে যে একদম দিনের মতো। আসলে লিসেনার্স তখন কিন্তু রাত ছিল অনেক গভীর, আর জ্যোৎস্নার আলোর কারণে রাকিব ভাই এটা মনে করে যে এখন সকাল হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং তার একটা টর্চ লাইট নিয়ে সে করে কি আর কোনো কথা না ভেবেই সে ওই যে বড়ই গাছ ছিল সেই বড়ই গাছের দিকে সে যাওয়া শুরু করে। তখন কিন্তু সে আসলে এটা ভাবে না যে এখন রাত কয়টা বাজে বা আসলেই সকাল হয়েছে কি না, এটা সে আসলে তখন ভাবে না। তো সে যায়, যাওয়ার সময় তার সাথে আসলে কোনো ধরনের ঘটনা ঘটে না। তো সে ওই যে বড়ই গাছ লিসেনার্স, বড়ই গাছের নিচে গিয়ে সে বড়ই কুড়াতে থাকে। একটা পর্যায়ে সে বড়ই কুড়াতে কুড়াতে ওই যে খাল ছিল সেই খালের নিচের দিকে যেতে থাকে এবং সে খেয়াল করে অনেক বড়ই পাচ্ছে সে আজকে, অন্য দিনের তুলনায় সে আজকে অনেক বেশি এবং এই বড়ইগুলো মনে হচ্ছে অনেক বড় বড় ছিল। তো সে তো অনেক খুশি, এত বড়ই আজকে সে নিয়ে যাবে বাসায়, সে অনেক খুশি। এবং বড়ই কুড়াতে কুড়াতে সে খালের যে নিচের দিক ছিল সেদিকে যায়। একটা সময় সে হঠাৎ খেয়াল করে সাদা কাপড় পরিহিত একটা বুড়ি মহিলা মনে হচ্ছে বড়ি কুড়াচ্ছে। তো এটাকে সে খুব স্বাভাবিকভাবেই নেয়। সে মনে করে গ্রামের কোনো একজন বুড়ি মহিলা হয়তোবা তার মতোই আজকে বড়ি কুড়াতে আসছে। এবং সে যখন এটা দেখে তখন সে করে কি সে যেন আরও বেশি বড়ই কুড়াতে পারে, এই কারণে সে অতি দ্রুত, লিসেনার্স আসলে মনে হচ্ছিল কি সে যত নিচের দিকে যাচ্ছিল আরও বেশি বড়ই সে পাচ্ছিল এবং এই কারণে সে করে কি অনেক দ্রুত সে যে খাল ছিল সেই খালের নিচের দিকে যেতে থাকে যেন আরও বেশি বড়ই পায়। একটা পর্যায়ে হয় কি লিসেনার্স, সে খেয়াল করে তার যে পোষা একটা কুকুর ছিল এই কুকুরটা মানে অনেক দূরে ডাকতে ডাকতে সেই বড়ই গাছের কাছে আসে এবং সেই বড়ই গাছের কাছে আসার পর এই কুকুরটা ওই যে বুড়ি মহিলা ছিল এই বুড়ির দিকে তাকিয়ে থেকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। তো তখন পর্যন্ত এই যে রাকিব ভাই সে এটাকে আসলে এটা যে একটা ভৌতিক ঘটনা বা প্যারানর্মাল কোনো কিছু, এটা সে আসলে তখনও ভাবে নাই। সে এই কুকুরটাকে এক পর্যায়ে করে কি মানে ধমকাতে থাকে, হিস হিস এই সব এত ডাকিস কেন, মানে এইভাবে সে বলতে থাকে। রাকিব ভাই তখন খেয়াল করে এই কুকুরটা অস্বাভাবিকভাবে ডাকতেছে এবং এই যে বুড়ি মহিলা তার কাছে গিয়ে মনে হচ্ছে তার যে লিসেনার্স সে তো আসলে রাকিব ভাই তো আসলে পুরোপুরিভাবে বুড়ি মহিলার যে মুখ বা দেহ এটা খেয়াল করে নাই। তো সে যখন দেখে এই যে কুকুরটা তার যে কুকুর ছিল লিসেনার্স, এই কুকুরটা যখন এই বুড়ি মহিলার একদম কাছে গিয়ে ডাকতেছে খুব ভয়ানকভাবে, তখন সে করে কি বড়ই কুড়ানো একটু বাদ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য সে এই বুড়ির দিকে তাকায় এবং তখন সেটা আসলে যা সে দেখে লিসেনার্স, আমি যখন এই ঘটনাগুলো এখন বলতেছি বলার সময়ও আমার শরীরের লোমগুলো মনে হচ্ছে একদম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ওই যে জায়গা বা ওই যে বড়ই গাছ এটা কিন্তু আমার অনেক বেশি পরিচিত একটা জায়গা এবং এখন পর্যন্ত সেখানে আমি যখন গ্রামে যাই সেখানে যাই, এটা আসলে আমার গ্রামেরই ঘটনার। তো এই কারণে আমার একটু ভয় লাগে, মানে ভয় হয় আর কি। তো যাই হোক, রাকিব ভাই যখন কিছুক্ষণের জন্য সে এই বুড়ির দিকে তাকায় তখন আসলে সে যেটা দেখতে পায় এটার জন্য আসলে শুধু রাকিব ভাই না কেউই আসলে প্রস্তুত থাকবে না। তো সে তখন দেখতে পায় এই যে বুড়ি, এটার মনে হলো কোনো মাথা নাই, মাথা ছাড়া শুধু সাদা একটা কাপড় দিয়ে এই যে গলার যে অংশ এটা ঢাকা এবং
তার কোনো পা নাই, দুটা পায়ের কোনো কিছুই রাকিব ভাই সে দেখতে পায় না। মনে হলো এই যে বুড়িটা হাওয়ায় ভাসতেছে এবং তার কোনো মাথা নাই। এটা দেখার পরে রাকিব ভাই তো খুব বেশি ভয় পায় এবং সেই একটা পর্যায়ে খেয়াল করে লিসেনার্স, এই যে আর এটা দেখার পরে রাকিব ভাই যে আসলে সে দৌড় দিবে নাকি চিৎকার দেবে নাকি দোয়া দৌড় করবে এটা সে আসলে ভুলে যায়। কারণ লিসেনার সে কিন্তু তখন খুব ছোট ছিল এবং তার যে আহামরি যে বয়স সেটা কিন্তু ছিল না। এই 14 থেকে 15 বছরের একটা কিশোর সে ছিল এবং ছোটোবেলা থেকেই সে আসলে এই যে ভৌতিক যে ঘটনাগুলো বা ভৌতিক যে ভয় পাওয়া সে আসলে পেত না। সে একটু সাহসী মানুষ ছিল। তো যাই হোক, সে সেখানে একদম ফ্রিজের মতো দাঁড়িয়ে থাকে, মানে সে তখনও দৌড় দেয় না। তো হঠাৎ করে সে খেয়াল করে কুকুরটা এটা কিন্তু ডাকার উপরে আছে, মানে সে এক নাগারে ডাকতেই থাকে। তো রাকিব ভাই তখন একটা বিষয় খেয়াল করে, এই যে সাদা কাপড় পরিহিত যে বুড়ি মহিলাটা, এই মহিলাটা এই যে কুকুরটা যে ছিল এই কুকুরের পেছনের দুই হাত দিয়ে ধরে এবং ধরার পরে খুব বাজেভাবে এই কুকুরকে ওই বুড়ি মহিলাটা আছাড় মারতে থাকে। এবং লিসেনার্স, একটা স্বাভাবিক বুড়ি মানুষ কিন্তু কখনোই এত জোরে একটা কুকুরকে আছাড় মারা সম্ভব না। এবং স্বাভাবিক ঘটনা হলো একটা কুকুরকে কিন্তু গ্রামের মহিলা বা কোনো মানুষ সেটা ভয় পাবে এবং খুব বেশি হলে তাকে ধমক দিয়ে বা কোনো লাঠির আঘাত দিয়ে তাকে তাড়িয়ে দেবে। কিন্তু এই যে বুড়ি মহিলাটা, সে করে কি, কুকুরের পেছনের দুই পা ধরে এমনভাবে আশ্রাতে থাকে, মনে হলো এখনই সেই কুকুরটাকে একদম আশ্রাতে মেরে ফেলবে। তো রাকিব ভাই যখন এই ঘটনাটা তার চোখের সামনে দেখে, তখন তো সে আসলে বুঝতে পারে এই বুড়ি কোনো স্বাভাবিক কোনো মানুষ না। তো এটা দেখার পর সে আর তখন সেখানে থাকতে পারে না। সে এক দৌড়ে লিসেনার, ওই যে রাস্তার ছিল সেটা কিন্তু একদম সোজা একটা রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে গেলেই তার বাসা। তো সে করে কি, এক দৌড়ে সে তার বাড়িতে এসে পড়ে এবং সে তার বাড়িতে আসার পরে, তার বাড়ির সামনে আসার পরে সে কোনো কিছু না বলে, মানে কোনো চিৎকার বা কোনো হাক ডাক না করে সে তখন অজ্ঞান হয়ে পড়ে। তো এমনিতেই সে গভীর রাতে সেখানে গিয়েছিল এবং ওইখানে বেশ কিছু সময় সে অতিক্রম করে। তো সে যখন সকালবেলা তার সেন্স যখন ফিরে আসে, তো তখন সে দেখতে পায় সে তার রুমে এবং সে তার বাড়ির সকলের কাছে এটা জানতে চায় যে সে আসলে কোথায় ছিল। তার হাত পায়ে সে অনেক কাদা এবং ওই যে বড়ইগুলো ছিল লিসেনার, সে তখন তার বড়ইগুলোর খোঁজ করা শুরু করে যে আমার বড়ই কোথায় গেল, আমার বড়ইগুলো কই। কারণ সে কিন্তু ওই দিনে বেশ ভালো এবং বেশ বড় বড় বড়ই পেয়েছিল। তো যাই হোক, বাড়ির মানুষজন তখন আসলে তাকে বলে যে তুই তো সকালবেলা তোর রুমে না থাকে উঠানের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিলি, কী হয়েছিল তোর সাথে, এবং তোর রুমের দরজা খোলা ছিল। তো রাকিব ভাই তখন আসলে বাড়ির সবাইকে তার সাথে রাত্রে যে ঘটনাটা ঘটে যায় সেগুলো খুলে বলে। তো এই ঘটনাগুলো যখন বাড়ির সকলে শোনে, তো তারা আসলে ওইভাবে বিশ্বাস করতে চায় না, কারণ তারা সবাই জানে যে এই যে রাকিব, মানে তাদের ছেলে বা ভাই, সে মাঝে মাঝে গ্রামের বিভিন্ন জায়গায় তার বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং অনেক রাত করে সে বাড়িতে ফেরে। তো সে ভাবে যে এই রাত করে সে বাড়ি ফিরছে এবং সে উল্টাপাল্টা কথা বলতেছে, মানে কেউ আসলে তার কথা বিশ্বাস করতে চায় না। তো রাকিব ভাই তখন তার বাড়ির একজন সদস্যকে নিয়ে ওই যে বড়ই গাছ ছিল লিসেনার্স, সেই বড়ই গাছের কাছে যায় এবং সে ওই যে তখন কিন্তু আসলে ওই যে খাল, এই খালে পানি ছিল না, মানে খুবই কম পানি ছিল। তো রাকিব ভাই এবং তার বাড়ির সেই সদস্য তারা দুজনেই সে খাল, মানে সেই খাল পাড় দিয়ে সে খালের নিচে নামে এবং তখন তারা দেখতে পায় তাদের বাড়ির যে কুকুরটা ছিল এই কুকুরটার অবস্থা খুবই খারাপ এবং তার দুইটা পা, পেছনের দুইটা পা একদম ভাঙা এবং মনে হচ্ছে যে কেউ একজন এই কুকুরকে অমানবিকভাবে
এই কুকুরের উপরে নির্যাতন করেছে এবং কুকুরকে খুব বাজেভাবে আহত করেছে, মানে মারা যাবে এমন একটা অবস্থা। তো রাকিব ভাই এবং তার বাড়ির সেই সদস্য এই কুকুরটাকে তাদের বাসায় নিয়ে আসে এবং কুকুরের এই যে অবস্থা লিখেছেন, এই অবস্থা দেখার পরে বাড়ির সকলেই আসলে তার এই ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হয়। তো যাই হোক, পরবর্তীতে রাকিব ভাই করে কি এবং তার বাড়ির সকলেই এই যে কুকুরটা, এটাকে তারা নিজেদের মতো করে সেবা যত্ন করে এবং একটা পর্যায়ে প্রায় 1 মাস অতিক্রম হওয়ার পরে এই কুকুরটা স্বাভাবিক হয় এবং সে হাঁটতে পারে তখন। তো এটাই ছিল লিসেনার্স ঘটনা। এখনও কিন্তু সেই বড় গাছ আছে এবং সেই খাল আছে এবং ওইখানে খুব বেশি মানুষজন যাতায়াত করে না। সাধারণত হয় কি, এই যে এমন যে খাল বা পুকুর বা ডোবা যাই হোক না কেন, বাড়ির পেছনে যেগুলো থাকে এগুলোতে আসলে বাড়ির মহিলারা তারা কিন্তু বিভিন্ন ময়লা বা বর্জ্য পদার্থ এগুলো তারা ফেলে দেয়। এমন একটা জায়গায় সেই পুকুরটা এখনও সেটা আছে। তো লিসেনার্স, এটাই ছিল ঘটনা। পরবর্তীতে এই যে রাকিব ভাই তার সাথে আর কোনো ধরনের এই ঘটনার কেন্দ্র করে কোনো ঘটনা যে ঘটা বা ভয় পাওয়া সেটা আর সে পায় না। তার স্বাভাবিক একটু শরীরে তাপমাত্রা বেড়ে যায়, জ্বর হয়, তো পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। আর বাড়ির সবাই আসলে তখন বলে যে তোমার আসলে এত রাত্রে সেখানে যাওয়া ঠিক হয় নাই, তোমার সময় দেখার দরকার ছিল যে এখন কয়টা বাজে। তো লিসেনার্স, আমি আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমার নিজ গ্রামের ঘটে যাওয়া একটা ঘটনা। আর কেমন লেগেছে ঘটনাগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন লিসেনার্স, আমাদের গ্রামের আরও একটা সত্য ভূতের ঘটনায় চলে যাওয়া যাক। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 15 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, এই এপিসোডের প্রত্যেকটা ঘটনাই কিন্তু আমার নিজ গ্রামে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং আপনারা জানাতে পারবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করেও। আর আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে গ্রুপের সদস্য হতে পারেন। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের অবশ্যই আপনারা গ্রুপে ইনভাইট করবেন এবং আমাদের এই চ্যানেলের লিঙ্কটা তাদের সাথে শেয়ার করবেন। তো এখন বরাবরের মতোই, যেহেতু এই এপিসোডের প্রত্যেকটা ঘটনাই আমাদের গ্রামের রাকিব ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা ঘটে আমাদের গ্রামের যে ব্রিজ আছে লিসেনার্স। আমাদের গ্রামে একটা নদী আছে, সেই নদীর নাম হলো ইসামতি নদী। আপনারা যারা অন্য জেলা থেকে আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন তারা চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তো আমাদের গ্রামে যে নদীটা আছে সেটার নাম হলো ইসামতি নদী এবং এটা যমুনা নদীরই একটা শাখা নদী এবং এই নদীর উপর একটা ব্রিজ আছে, অনেক বড় লম্বা একটা ব্রিজ। তো এই যে ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা রাকিব ভাইয়ের সাথে ঘটে যায়। আসলে সে এটার একদম প্রত্যক্ষদর্শী, তার সাথে খুব একটা ভয়ের ঘটনা না এটা, তবে সে কোনো কিছু একটা দেখতে পায়। এই ঘটনাটাই আমি এখন বলবো। তো এই ঘটনাটাই ঘটে হচ্ছে ওই যে ব্রিজ লিসেনার্স, আমাদের গ্রামের নদীর ওপরে যে ব্রিজটা, এই ব্রিজের নিচেই। আর এটা বলার আসলে কোনো অপেক্ষা রাখে না সেই ব্রিজটা আমার কতটুকু পরিচিত। এই যে আমি লিসেনার্স কিছুদিন আগে যে বাড়ি গিয়েছিলাম, তখনও কিন্তু আমি সেই ব্রিজ থেকে আমাদের যে নদী, সেই নদীতে লাফ দেই এবং এটা আমার অনেক ছোটোবেলারই একটা অভ্যাস বলতে পারেন। আমি যখনই বাড়িতে যাই, যদি নদীতে খুব বেশি পানি থাকে তাহলে আমি এটা করি। তো যাই হোক, এই কারণে বললাম কারণ এই ব্রিজটা আমার কতটুকু পরিচিত, আর যেহেতু আমার গ্রামেরই ব্রিজ পরিচিত হবে এটাই স্বাভাবিক। এই যে রাকিব ভাই লিসেনার্স,
ওনার আরও একটা অভ্যাস আছে, এবং সেটা হলো যে ওনার বাড়ির সব কাজ শেষ করার পরে উনি মূলত সন্ধ্যার পরে বা রাত্রে উনি নদীতে গোসল দেয়, এবং এটা তার প্রতিদিনের অভ্যাস, এখন পর্যন্ত সে এটা করে। তো একদিন হয় কি, মানে সব কাজ, আর ওনার কিন্তু বাড়িতে গোসল দেওয়ার কোনো অভ্যাস নাই, যেহেতু বাড়ির পাশেই নদী। ওনার বাড়ি কিন্তু লিসেনার্স নদীর পাশেই, মানে তার বাসা থেকে এই ব্রিজের কাছে বা নদীর ঘাটে হেঁটে আসতে 1 মিনিটও লাগে না। তো যাই হোক, একদিন হয় কি, তার সব কাজ শেষ করতে করতে বেশ ভালোই রাত হয়ে যায়। প্রায় 11টার দিকে সে তখন গোসল করতে নদীতে আসে, এবং লিসেনার্স তখন ছিল শীতকাল, আর শীতকালে নদীর পাড়ে কিন্তু খুব বেশি ঠান্ডা হয়, আর নদীর পাড়ে অনেক ঠান্ডা একটা বাতাস বইতে থাকে শীতকালে। আর গ্রামে তো লিসেনার্স অনেক শীত, এমনিতে অনেক শীত, আর গ্রাম, তারপরে আবার নদীর পাড়, এরপরে আবার শীতকাল। তো রাত 11টা মানে কিন্তু অনেক রাত, এবং গ্রামে রাত 11টার দিকে শীতকালে খুব একটা মানুষ রাস্তায় কিন্তু থাকে না। তো এই যে রাকিব ভাই, সে যেহেতু নদীতেই গোসল দেয় সবসময়, এটা তার একটা অভ্যাস হয়ে গেছে। সে করে কি, তার কাজ শেষ করে নদীতে আসে সে গোসল নিতে, এবং সে সেদিন এটা ভাবে যে খুব একটা সময় নিবে না গোসল দেওয়ার সময়, জাস্ট একটা ডুব দিয়ে সে উঠে পড়বে। তো সে যখন নদীর পাড়ে যে সিঁড়ি দেওয়া আছে, সেই সিঁড়ি দিয়ে যখন সে নামতেছিল, তখন হঠাৎ করে তার চোখ যায় ব্রিজের নিচে। যদিও অনেক কুয়াশা ছিল, যেহেতু সে যেখানে গোসল দিবে এটা থেকে ব্রিজের দূরত্ব খুব একটা বেশি ছিল না, এই কারণে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল যে ব্রিজের নিচে যদি কেউ থাকে বা কেউ বসে থাকে, তো এটা মোটামুটি দেখা যায় আর কি। লিসেনার্স, ব্রিজের যে আসলে স্ট্রাকচারটা, এটা কিন্তু লম্বা খুঁটি বা যাই বলে না কেন, এর উপরে দাঁড়িয়ে থাকে, মানে ব্রিজের যে অংশটা, লম্বা যে অংশটা, খুঁটির উপরে কিন্তু দাঁড়িয়ে থাকে। আর এই যে খুঁটিগুলো যে আমাদের ব্রিজে আছে, এই খুঁটির নিচে কিন্তু আর একটা অংশ থাকে, সেখানে আপনি চাইলে বসে থাকতে পারেন। মানে এটা ওইখানে যাওয়া কিন্তু খুব সহজ একটা কাজ না, এটা খুব রিস্কের একটা কাজ। ওইটা একটা ফাঁকা একটা জায়গা, এবং ওইখানে যদি আপনি কোনো কিছু দিয়ে বা কোনো দড়ি দিয়ে, চগো দিয়ে তো আসলে সম্ভব না পানির ভিতর থেকে চগো দেওয়ার কারণেও, আপনি যদি ব্রিজের যে উপরের অংশ আছে সেখানে কোনো মোটা দড়ি দিয়ে আপনি চাইলে সেখানে যেতে পারেন, মানে সেখানে কি বসে থাকতে পারেন, ফাঁকা একটা জায়গা আছে আর কি। তো যারা আসলে আমার গ্রাম থেকে এই ঘটনাটা এখন শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন, তারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চেয়েছি। তো যাই হোক, হঠাৎ করেই এই রাকিব ভাই খেয়াল করে ওই যে ফাঁকা যে জায়গাটা ব্রিজের নিচে খুঁটির উপরে যে ফাঁকা জায়গাটা, সেখানে মনে হলো কালো জামা পরে কেউ যদি উল্টো হয়ে বসে থাকে, মানে পুরোই কালো, এমনভাবে মানে হাত দুটো হাঁটুর উপর দিয়ে উল্টো হয়ে, মানে এই যে রাকিব ভাই উনি কিন্তু ওই অবয়বটার বা যাই হোক না কেন সেটার পিঠ দেখতে পাইতেছিল, এবং এইভাবে বসে আছে। মানে খুব, মানে অনেক সময় হয় না, আমরা যদি শীত লাগে বা কোনো কারণে কারোর সামনে যদি এইভাবে বসে থাকি, মানে বসার পরে আমাদের হাত দুটো হাঁটুতে রাখি, তো এইভাবে বসে আছে, এবং মনে হচ্ছে সে তার সামনে কোনো কিছু খুব মনোযোগ দিয়ে দেখতেছে। রাকিব ভাই মানে এটা দেখে খুব বেশি অবাক হয়, কী ব্যাপার যে এত রাত্রে, শীতের রাত্রে, এই শীতের ভিতরে এই ব্রিজের ওই জায়গায় কোনো মানুষ আসলে কি আছে, না এটা অন্য কিছু। সে আসলে লিসেনার্স, আমরা কিন্তু আগেই বলেছি রাকিব ভাই কিন্তু অনেক সাহসী একজন মানুষ, যদিও তার সাথে এর আগে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে গিয়েছে। তো এটা দেখার পরে সে আসলে এটা ভাবে যে কোনো নেশাখোর কিনা বা কোনো চোর ডাকাত কিনা, এটা সে ভাবে। তো সে যখন এই যে অবয়বটা
এটাকে দেখতে পায় এইভাবে। সে কিন্তু এই অবয়বের কোনো মুখ বা হাত পা সে দেখতে পাইতেছিল না। সে জাস্ট এটা দেখছিল তখন যে পিছন থেকে ঘুরে সে বসে আছে, মানে পিঠ সে দেখতে পায়, এবং এটা ছিল পুরোপুরি কালো। তো রাকিব ভাই এটা দেখার পরে সে একটু জোরেই বলে, এই এখানে কে রে, কে বসে আছো ওইখানে, ওইখানে কি এত রাত্রে এখানে কি, মানে এইভাবে সে ধমকের সুরে একটু বলে। এটা যখনই রাকিব ভাই ওই অবয়বটাকে উদ্দেশ্য করে বলে, তখন এই রাকিব ভাই খেয়াল করে লিসেনার্স অবয়বটা তার দিকে ঘুরে তাকায়, এবং সে আসলে যেটা দেখতে পায় এটা সে তার যে এই যে পরিচিত একটা জায়গা, আর আমারও কিন্তু অনেক পরিচিত একটা জায়গা, এই জায়গাতে সে এমন কোনো কিছু দেখবে এটা আসলে দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যে এই যে অবয়বটা, মানে অনেক সময় হয়ে গেছে না, আমরা যদি পেছনে পিঠ দিয়ে সামনে বসে থাকি, তো আমরা যদি পেছনের দিকে ঘুরে তাকাই তাহলে কিন্তু আমাদের পুরো যে বডিটা আছে এটা কিন্তু ঘুরাতে হবে, বা একটু হলেও কিন্তু ঘুরাতে হবে আমাদের ঘাড় এটা। তো রাকিব ভাই তখন খেয়াল করে, এটা মনে হলো মানে রোবটের মতো পেছনে ঘুরে তাকালো। তার যে ঘাড় বা শরীরের যে বাকি অংশটা এটা কোনো না বাঁকিয়ে কোনো দিকে না ঘুরিয়ে মনে হলো রোবটের মতো এটা তার দিকে ঘুরে তাকালো। এবং এই যে অবয়বটা, তার যে চেহারাটা মনে হচ্ছে একদম ঝলসানো, মনে হচ্ছে যে তার অবয়ব মানে এই অবয়বটার মুখ একদম সিদ্ধ হওয়ার পরে যেমন অবস্থা, মানে গলে পড়ে যাচ্ছে, মানে এই মনে হয় পড়ে যাবে, গালের গোস্ত বা মুখের গোস্ত পড়ে যাবে, এমন একটা অবস্থা। এবং তার যে চোখ দুটো ছিল মনে হচ্ছে যে যদি লেজার লাইট মারলে যেমন জল জল করে, এমন তার চোখ দুটো মনে জল জল করতেছিল, মানে একদম লাল টকটকে। আর মুখের ফেস তো একদম অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছিল এখনই মনে হলো যে তার মুখের যে গোস্ত এটা মনে পড়ে যাবে, খুবই বিভৎস একটা অবস্থা। তো রাকিব ভাই এটা দেখার পরে তো সে বুঝতে পারে যে হ্যাঁ এটা হলে অন্য কোনো কিছু, এটা কোনোভাবেই মানুষ না। তো লিসেনার্স, কিসের গোসল আর কিসের কি, সে তো এটা দেখার পর এক দৌড়ে বাসায় চলে আসে, এবং সে যখনই দৌড় দেয় লিসেনার্স, সে ওইদিকে আর একটু তাকায়, এবং তখন সে খেয়াল করে মানে এক ঝাঁপ দিয়ে এই অবয়বটা পানির ভেতরে চলে গেল। এবং সে যখনই ব্রিজের মাথায় আসে তখন সে করে কি একটু দাঁড়ায়, মানে 1-2 মিনিট দাঁড়ায়। তখনও তার একটা সন্দেহ ছিল এটা আসলে মানুষ কিনা, মানুষ হলে তো এতক্ষণ ডুবে থাকার কথা না। তো রাকিব ভাই মোটামুটি 2 মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে থাকে, এবং সে আসলে এটা যে পরবর্তীতে এই অবয়বটা বা যাই হোক না কেন এটা যে উপরে ওঠা, সে এটা আর দেখতে পায় না। তো তখন সে আরও বেশি নিশ্চিত হয় যে এটা আসলে কোনোভাবেই কোনো মানুষ না, এটা খারাপ কোনো জিন বা পিশাচ। তো সে তখন আর সেখানে দাঁড়ায় না, এক দৌড়ে সে তার বাসায় চলে যায়। লিসেনার্স, এখন আমি যখন ঘটনাটা রেকর্ড করতেছি আমার রুমে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনারা এখন হয়তোবা বৃষ্টির শব্দ শুনতে পাবেন, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, রাকিব ভাই এক দৌড়ে সে তার বাসায় চলে যায়, এবং সেদিন আর সে গোসল দেয় না, তার বাসায় গিয়ে সে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে। এই ঘটনাটা সে তার বাড়ির তার পরিবারের সবার সাথে শেয়ার করে, এবং সবাই বলে যে আসলে এত রাত্রে তোমার সেখানে যাওয়া ঠিক হয়নি, যদিও জায়গাটা পরিচিত, এবং এত রাত্রে নদীতে অনেক সময় লিসেনার্স আপনারা জেনে থাকবেন যে মাছ খেকো অনেক মেসোজিন বা দেও যাকে বলা হয় এইগুলো কিন্তু থাকে, এবং তারা আসলে মাছ খাওয়ার জন্যই উপরে উঠে আসে, এবং তারা মানুষের খুব একটা ক্ষতি করে না, তারা আসলে মাছ খেয়েই থাকে, এটা তার বাড়ির মানুষ বলে। তো রাকিব ভাই বিষয়টা বুঝতে পারে, এবং সে তার ভিতর থেকে যে ভয়টা এটা তখন চলে যায়। সে আসলে ভাবে যে এটা হ্যাঁ এই যে দেও বা মাছ খেকো যে জিন এটাই ছিল ঘটনা। লিসেনার্স,
এই যে ব্রিজ যেখানে আসলে রাকিব ভাই এই বিষয়টা দেখতে পায়, এখানে আমার ছোট্ট একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল। ঘটনাটা যদিও অনেক ছোট্ট একটা ঘটনা, তবে ওই সময়ে যখন ঘটনাটা ঘটে তখন আমি এবং আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়েছিলাম। তো ঘটনাটা লিসেনার্স 2017 সালের দিকে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং ওই যে ব্রিজ, সেই ব্রিজের নিচেই ঘটে। আমি এবং আমার এক বন্ধু রায়হান, তো আমরা সময়টা ছিল লিসেনার্স বর্ষাকাল। তো বর্ষাকালে যেহেতু নদীতে নতুন পানি আসে এবং সেই সাথে কিন্তু লিসেনার্স নতুন মাছও আসে। আর আমি এবং আমার বন্ধু রায়হান সহ আরও একজন আমাদের গ্রামেরই একটা ছেলে, তো এই 3 জন করে কি জাল নিয়ে, এবং এই জালকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় তৈরা জাল। তো এই তৈরা জাল নিয়ে, আমি জানি না লিসেনার্স আপনাদের এলাকায় এই জালকে কি বলা হয়, তো যাই হোক, এই তৈরা জাল নিয়ে আমি, আমার বন্ধু রায়হান এবং আমার গ্রামের আরও একটা ছেলে মাছ মারতে মারতে সেই ব্রিজের নিচে যায়। আমরা অনেক সময় শুনেছি যে ব্রিজের নিচে নাকি বেশ ভালো মাছ পাওয়া যায়। রাতের বেলা লিসেনার্স, তখন রাত ছিল 9টা কি 10টার মতো। আর এই কাজগুলো কিন্তু গ্রামে যারা থাকে তারা প্রত্যেকেই করে থাকে। রাতে অনেক সময় পুকুরে বা বিলে বা খালে বা নদীতে তারা বিভিন্ন জাল বা বড়শি এসব দিয়ে তারা মাছ ধরে থাকেন। তো যাই হোক, যেহেতু আমাদের গ্রামেরই নদী এবং আমরা 3 বন্ধু ছিলাম, এসব কারণে আমরা রাতের বেলা যে নদীতে গিয়েছি, এসব কারণে আমরা ভয় পাই না। আমরা মাছ ধরতে ধরতে আমরা সেই ব্রিজের নিচে যাই। তো আমরা জাল ফেলি, সেখানে বেশ ভালোই মাছ ওঠে, বেশ কয়েকবার জাল ফেলি। তো একটা পর্যায়ে হয় কি লিসেনার্স, মনে হলো যে ওইখানে যে পানি ছিল, এই পানি মনে হলো হঠাৎ করেই মানে পাক হলে যেমন হয়, পাক সৃষ্টি হলে যেমন হয়, ঢেউ ওঠে, এমন একটা ঢেউ হলো। তো আমরা এটা ভাবি যে যেহেতু নদীতে পানি বেশি এখন, আর এখানে বল মাছ থাকতে পারে, এই কারণে হয়তো এমন পাক সৃষ্টি হয়েছে। আমরা ভয় পাই না, ভয় পাওয়ার আসলে তখন কোনো প্রশ্নই ওঠে না। আমার বন্ধু রায়হান সে করে কি, আবার সেখানে জাল ফেলে। তো এবার যখন সে জাল ফেলে, তখন সে যখন জালটা তুলবে উপরে, তখন সে খেয়াল করে এই জাল মনে হচ্ছে আর উপরে উঠতেছে না। এবং আমি সহ আমার যে আর একজন যে ছেলে ছিল গ্রামের, এই 3 জন মিলে আমরা কোনোভাবেই এই জাল আসলে টেনে তুলতে পারতেছিলাম না। বিষয়টা প্রথম আমরা খুব স্বাভাবিকভাবেই নেই যে হয়তো বা কোনো কিছুর সাথে এই জাল বেঁচে গেছে, কোনো ধরনের ডালপালা বা ইট পাথর, অনেক সময় কিন্তু নদীর নিচে ইট পাথর থাকে, ডালপালা থাকে, এই সবের সাথে হয়তোবা বেঁচে যাওয়ার কারণে জাল উপরে উঠতেছে না। আমরা অনেকবার টানতে থাকি, মনে হচ্ছে যে জাল ছিঁড়ে যাবে এমন অবস্থা, এরপরেও জাল আর উপরের দিকে ওঠে না। আমরা শুরুর দিকে বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিলেও যখন কোনোভাবেই জাল তুলতে পারি না, তখন আমরা একটু ভয় পাই এবং আমরা তখন নিজেদের ভিতরে আলোচনা করতে থাকি যে কি করবো এখন। একবার যে আমার বন্ধু রায়হান সে বলে যে ও একটু সাহসী ছিল, ও বলে যে আমি এক কাজ করি, এখানে ডুব দিয়ে আমি যেখানে জাল বেজে গেছে সেখান থেকে আমি এটা সারিয়ে নিয়ে আসি। তো শুরুর দিকে আমরা আসলে রায়হানকে সেখানে ডুব দিতে, মানে ও যে ডুব দিবে, এই ডুব দেওয়ার জন্য সাহস দিতে পারি না। আমরাও একটু ভয় পাইতেছিলাম যে আবার কি না কি হয়ে যায়, তাহলে তো আবার বড় ধরনের ঝামেলা হবে। যদি ওর সাথে কিছু হয়ে যায়, জাল গেলে যাক, যদি রায়হানের সাথে কোনো কিছু হয় তখন আমরা পরিবারকে গিয়ে কী জবাব দিব। তো যাই হোক, রায়হান কোনোভাবেই সে আমাদের দুজনের কথা সে শোনে না, সে না শুনে করে কি ডুব দেয়। লিসেনার্স, তখন কিন্তু রাত প্রায় 10টার মতো। সে করে কি, সে ডুব দেয়।
ওইখানে পানিও ছিল বেশ গভীর। ডুব দেওয়ার পরে রায়হান সে খেয়াল করে যে কোনো কিছু যদি হাত দিয়ে জালটা ধরে রাখে, এবং ওই রায়হান আসলে বুঝতে পারে যে এটা কোনো কিছুর হাত বা কোনো কিছু একটা হতে পারে এমন, এবং ওই যে অবয়বের হাত বা যাই ছিল না কেন, এটা মনে হলো খুবই নরম এবং পিচ্ছিল। লিসেনার্স, পাঙ্গাস মাছ বা বল মাছ বা শিং মাছ বা মাগুর মাছের দেহ কিন্তু অনেক পিচ্ছিল হয়, মানে একদম কেমন যেন একটা পদার্থ থাকে, এই কারণে পিচ্ছিল হয়। তো রায়হান সে খেয়াল করে এই যে হাত বা যাই হোক না কেন, এটা মনে হলো যে পিচ্ছিল কোনো কিছু দিয়ে যুক্ত একটা জিনিস, এবং এটাই মনে হলো জাল ধরে আছে। রায়হান করে কি, সে ভয় পায় না, ভয় না পেয়ে সে সেখান থেকে যে জালটা ছিল এটা ছাড়িয়ে নিয়ে আসে, এবং সে তখন উপরে উঠে আসে। তো রায়হানকে যে টেনে ধরা বা ওর হাত ধরা বা পা ধরা, ও শুধু একটা বিষয়ে খেয়াল করে, ও যখন জালটা ছাড়ানোর পরে ও যখন উপরে উঠে আসবে একটা বিষয়ে খেয়াল করে, এবং এটাই ঘটে যাওয়ার পর সে অনেক ভয় পায় আসলে, এবং সে তখন নিশ্চিত হয় যে এটা কোনো স্বাভাবিক কোনো কিছু ছিল না। সে তখন খেয়াল করে যে ছোট একটা বাচ্চার হাতের মতো কোনো কিছু, একটা 5টা আঙুল ছিল, এই একটা এমন কোনো কিছু তার যে পা ছিল, ডান পা, এই ডান পার সাথে স্পর্শ করে। মানে এটা কিন্তু একদম পিচ্ছিল ছিল, এবং হাতগুলো ছিল একদম মনে হলো আঙুল, হাতের যে আঙুল ছিল খুবই নরম এবং পিচ্ছিল। তো এটা তখন হওয়ার পরে রায়হান খুব দ্রুত উপরে উঠে আসে এবং আমাদেরকে ঘটনাটা বলে। তো আমরা পরবর্তীতে সেখানে আর থাকি না, আমরা দ্রুত আমাদের বাসায় চলে আসি। লিসেনার্স, এটা ছিল ওই ব্রিজের নিচে ঘটে যাওয়া আমাদের সাথে, আমার নিজের সাথে ঘটে যাওয়া, আসলে নিজের সাথে না, আমার বন্ধু রায়হানের সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনাটা বললাম এই কারণে, যেহেতু সেই ব্রিজের একটা ঘটনা, রাকিব ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করি এই ঘটনাটাও আপনাদের বেশ ভালো লেগেছে। লিসেনার্স, চলুন আজকের এপিসোডের শেষ ঘটনায় এখন যাওয়া যাক। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আজকে হিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের থার্সডে নাইট, বৃহস্পতিবারের রাত 15 নম্বর এপিসোডের ঘটনাগুলো? আমি আশা করি লিসেনার্স এই ঘটনাগুলো আপনাদের বেশ ভালো লাগছে, এবং যখন আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনবেন বা এখন শুনতেছেন, তারা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই যে ঘটনাগুলোর ভিডিও, এই লিঙ্কটা তাদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কিন্তু অবশ্যই ঘটনা পাঠাবেন। আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আমাদের ফেসবুক আইডিতে। আর প্রত্যেকটাই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের ইমেল ঠিকানা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির লিঙ্ক। লিসেনার্স, এখন আমি আজকের এপিসোডের শেষ ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটিও ঘটেছিল রাকিব ভাইয়ের সাথে, আর এই ঘটনার সময় কিন্তু আমি তার সাথেই ছিলাম, আমিও এই ঘটনার সাথে একটু জড়িত। তো এই ঘটনাটা ঘটে লিসেনার্স 2016 কি 2017 সালের দিকে। তখন আমি গ্রামেই, তো আমি, রাকিব ভাই এবং আমাদের গ্রামের আরও একটা ছেলে, তার নাম হলো চান মিয়া, সকলে তাকে চান মিয়া নামে চেনে। তো এই 3 জন আমাদের গ্রামের শেষ মাথায় মোকলেসের ব্রিজ নামে একটা ব্রিজ আছে লিসেনার্স, এটা আসলে ব্রিজ না, ছোট্ট একটা কালভার্ট। তো ওই জায়গায় আমরা 3 জন, আমি, এই রাকিব ভাই এবং
এই যে চাঁদ মিয়া, এই তিনজন বসে আমরা আড্ডা দিতেছিলাম। তো লিসেনার্স, একটা বিষয় না বললেই নয়, সেটা হলো ওই সময়ে আমাদের গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে গ্রামবাসীর ভিতরে মারামারি হচ্ছিল। তো এই কারণে রাতে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদের গ্রামে আসতো এবং সব ঠিকঠাক আছে কিনা বা তাদের যে দায়িত্ব এটা আসলে তারা পালন করত। তো একটা সময় হয় কি, হঠাৎ করে আমরা তখন খেয়াল করি যে একটা পুলিশের গাড়িতে বেশ কয়েকজন পুলিশ আসতেছে এবং তখন সময় ছিল রাত 12টার অবশ্যই পরে, রাত প্রায় 1টার মতো। তো পুলিশের গাড়ি দেখে আমরা সোজা রাস্তায় না গিয়ে আমরা লিসেনার্স রাস্তার পাশে যে ধান ক্ষেত, সে ধান ক্ষেত দিয়ে আমরা আসতে থাকি। আমরা নেমে যাই তিনজনেই। তো আমি, রাকিব ভাই এবং ওই যে চাঁদ মিয়া ছিল, ওরা তিনজন, এই তিনজন আমরা তখন আসলে ধান ছিল না, ধান কাটা হয়েছে। তো ধান ক্ষেতের ভিতর দিয়ে আমরা হাঁটতে থাকি। তো আমরা আসলে যে জায়গায় দিয়ে হাঁটতেছিলাম ঠিক তার পাশেই ছিল আর একটা গ্রাম, আর এই গ্রামের নাম হলো হাসনা। যারা আমার গ্রাম থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তারা অবশ্যই এই জায়গাগুলো চিনতে পারবেন। তো এই যে হাসনা, ওইখানে স্থানীয় যে ইউনিয়ন সদস্য ছিল, তিনি ওই সময় আসলে বেশ কয়েক বছর আগে সে মারা গিয়েছিল লিসেনার্স। ওই 2017 সাল বা তার আগে সে মারা গিয়েছিল এবং তাকে কবরস্থ করা হয়েছিল তার বাড়ির পাশে লিসেনার্স। সেখানে একটা বড় পুকুর ছিল এবং পুকুরের পাশে আসলে তাকে কবরস্থ করা হয়েছিল। আমরা ওইখান দিয়েই যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তো ঠিক ওই সময়ে আমি এবং ওই চাঁদ মিয়া এই দুজন ছিলাম সামনে এবং রাকিব ভাই সে ছিল আমাদের পেছনে। তো ঠিক ওই সময়ে আমরা খেয়াল করি যে এই যে পুকুর লিসেনার্স, এই পুকুর পাড়ে ছিল হচ্ছে একটা খেজুর গাছ। তখন আমরা বিষয়টা খেয়াল করিনি যে কোন জায়গা থেকে কি হলো, এটা আমরা তখন খেয়াল করিনি। তো হঠাৎ করে আমরা একটা শব্দ শুনতে পাই এবং শব্দটা মনে হলো যে কোনো ভারী কোনো কিছু একটা যদি পুকুরের ভিতরে লাফ দিয়ে পড়ে বা ঝাঁপ দিয়ে পড়ে, তাহলে যেমন শব্দ হবে, এই শব্দটা আমি এবং চাঁদ মিয়া শুনতে পাই। তো আমরা ঠিক তখনই ওই সময় আমি এবং চাঁদ মিয়া পুকুরের দিকে তাকাই এবং তাকিয়ে দেখি যে সাদা ধবধবে কোনো কিছু একটা পুকুরের ভিতরে সাঁতার কাটতেছে। তো আমাদের পেছনে ছিল রাকিব ভাই। তো আমরা ভাবলাম যে রাকিব ভাই আমাদের সাথে কোনো মজা করতেছে কিনা বা আমাদের কোনো ভয় দেখাচ্ছে কিনা। আমরা পেছনে তাকাই, তো পেছনে তাকিয়ে দেখি রাকিব ভাই দৌড়িয়ে, মানে সে আসলে হাঁপাচ্ছে এবং দৌড়িয়ে দৌড়িয়ে আমাদের দিকে আসতেছে। বেশ ভালো দূরত্ব ছিলাম, মানে রাকিব ভাই বেশ ভালো পেছনে ছিল আমাদের। তো উনি দৌড়াতে দৌড়াতে আমাদের দিকে আসতেছে। তো উনি এসে আমাদের দুজনকে বলে যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, এইভাবে সে বলে। তো আমরা তিনজনের লিসেনার্স একসাথে এক দিকে আমরা দৌড়াতে থাকি। তো দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের গ্রামে চলে আসি। আমাদের গ্রামে আসার পরে, মানে নিরাপদ জায়গায় আসার পরে রাকিব ভাই আমাদের বলে যে সে যখন ওই যে পুকুর পাড়ে যখন ছিল, সেই খেয়াল করে ওই খেজুর গাছে বসে সাদা একটা অবয়ব মনে হচ্ছে কোনো কিছু একটা খাইতেছে। এবং এক পর্যায়ে হয় কি, রাকিব ভাই আমরা ভয় পাবো এই কথা ভেবে সে আমাদের আর কোনো কিছু বলে না। তো এই রাকিব ভাই এবং ওই যে অবয়বটা ছিল লিসেনার্স, এই অবয়বের সাথে রাকিব ভাই একদম চোখাচোখি হয় এবং সে খেয়াল করে এই যে অবয়বটা, এর দাঁতগুলো ছিল খুবই তীক্ষ্ণ এবং খুবই চিকন আর খুবই পরিষ্কার ছিল এবং সাদা ধবধবে ছিল এই অবয়বের দাঁতগুলো। এবং সে মনে হচ্ছে দুই হাত দিয়ে কোনো কিছু ধরে সে খাইতেছে, খেজুর গাছে বসে থাকে। রাকিব ভাই তো বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক কোনো কিছু না।
যখনই এই রাকিব ভাইয়ের সাথে এই অবয়বের চোখাচোখি হয়, ঠিক ওই সময়ে অবয়বটা কোনো কিছু না বলে একটা লাফ দেয় এই পুকুরের ভিতরে। তখনই কিন্তু আমরা লিসেনার এই শব্দটা শুনতে পাই। তো আমরা ভয় পাবো বলে রাকিব ভাই আমাদের আর কোনো কিছু বলে না। তো এই কথা যখন আমার লিসেনার শুনি তখনও আমরা অনেক বেশি ভয় পাই। এবং আমাদের বাড়ি কিন্তু লিসেনার্স, আমরা যেখানে ছিলাম, রাকিব ভাই যেখানে আসলে আমাদের এই ঘটনাটা শেয়ার করে অন্য পাড়াতে, আর আমাদের বাড়ি ছিল আরেক পাড়াতে, মানে আমাদের গ্রামেই কিন্তু অন্য পাড়াতে। আর চাঁদ মিয়ার বাড়ি ছিল আমাদের গ্রামে আরও শেষ মাথায়। তো রাকিব ভাই, তো আমরা তো আসলে সেখান থেকে বাড়িতে যাওয়ার সাহস পাই না। লিসেনার্স, এই যে ঘটনাটা যখন আপনারা এখন শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন, আপনাদের কাছে মনে হতে পারে খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আসলে যার সাথে ঘটনাটা ঘটে বা যখন ঘটনা ঘটে তখন যে আসলে কেমন অবস্থা হয় যার সাথে ঘটে বা যাদের সাথে ঘটে, ঠিক তারাই কিন্তু বর্ণনা করতে পারবে তাদের অবস্থা কেমন ছিল ওই সময়। তো যাই হোক, আমাদের অবস্থা আসলে তখন খুব বেশি খারাপ হয়ে পড়ে। এমনিতেই অনেক বেশি রাত ছিল, আবার এমন একটা ঘটনা ঘটে গেল। আমরা, বিশেষ করে আমি আর একা একা বাড়িতে যাওয়ার সাহস পাই না। রাকিব ভাই এবং চাঁদ এই দুজন তখন আমাকে আমার বাড়িতে তারা এগিয়ে দেয় এবং তারা দুজনে বিদায় নেয়। এটাই ছিল লিসেনার্স ঘটনা। পরবর্তীতে রাকিব ভাই ওই যে চাঁদ, তাকেও সে বাসায় পৌঁছে দিয়ে আসে এবং রাকিব ভাই সে একা একাই তার বাড়িতে যায়। তো যাওয়ার সময় তার সাথে আসলে যে কোনো ঘটনা ঘটে নাই। তো লিসেনার্স, এটাই ছিল ঘটনা। এবং ওই দিন আমি বিশেষ করে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। আমিও দেখেছিলাম যে সাদা কোনো কিছু সেই পুকুরের ভিতরে সাঁতার কাটলে যেমন লাগে সে সাঁতার কাটতেছিল। আর আমার তো আসলে তখন লিসেনার্স, মানে আমি তখন পর্যন্ত যে ভৌতিক ঘটনাগুলো প্রত্যক্ষ করা বা ভৌতিক কোনো কিছু দেখা তেমন কোনো অভিজ্ঞতা আমার ছিল না। তো যাই হোক লিসেনার্স, আমি আশা করি প্রত্যেকটা ঘটনাই এবং এই ঘটনাটাও আপনাদের বেশ ভালো লেগেছে। আমি একটা কথাই বলবো, এটা আমাকে রাকিব ভাই বলেছিল, সেটা হলো যে ভৌতিক ঘটনা কিন্তু খুব বেশি বড় হয় না। হতে পারে এটা কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের, এমন না যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন 1 ঘন্টা যাবৎ আপনার সাথে কোনো ঘটনা ঘটে যাবে, এরকম হয়। তবে এটা কিন্তু খুব রেয়ার। ভৌতিক ঘটনাগুলো আসলে ঘটে কয়েক মিনিটের ভিতরে। আর যে কালো জাদুর যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো অনেক দিন যাবৎ চলতে থাকে, কয়েক মাস, কয়েক বছর এমন হয়ে থাকে কালো জাদুর যে ঘটনাগুলো। আর মাঠে ঘাটে বাজারে যে ঘটনাগুলো ঘটে থাকে, নদীতে, এই ঘটনাগুলো কিন্তু খুব বেশি মানে কয়েক দিনের বা কয়েক ঘন্টার এমন হয়ে থাকে না, হয়ে থাকে তবে সেটা খুবই রেয়ার। তো লিসেনার্স, আমি আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের বেশ ভালো লেগেছে। আমার নিজের গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে গিয়ে আপনারা পোস্ট আকারে বা ভিডিও আকারে আপনারা আপনাদের মতো করে জানাতে পারেন। আর আমরা আরও বেশি খুশি হব যদি আপনারা আমাদের এই ভিডিও লিঙ্ক বা আমাদের এই চ্যানেলের লিঙ্ক আপনারা যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করেন। তো লিসেনার্স, এখন বিদায় নিতেই হবে। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও কোনো এক এপিসোডে আপনাদের সাথে আমরা কথা বলবো। আর আমি আরেকটা কথা বলি, আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন বিভিন্ন ভৌতিক জায়গায় বা আমাদের গ্রামে যে ভৌতিক ঘটনাগুলো প্রচলিত আছে, যে জায়গায় ঘটনাগুলো ঘটেছিল, সেই জায়গাগুলোর ভিডিও কিন্তু আমি ধারণ করেছি। আমি খুব দ্রুতই সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। এবং পরবর্তীতে আমি যখন বাড়ি যাব আবার, তখনও এই যে ঘটনাগুলো তাদের সাথে ঘটেছে, তাদের মুখ থেকে আমি শোনার পর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সর্বদা ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের এপিসোডগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।